আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সাথে, যেখানে ছবিটা আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। সিআইডি টিম পৌঁছে গিয়েছে অভিষেকের পিএ সুমিত রায়ের বাড়িতে। বাড়িতে পৌঁছানোর পর কি হলো, কারণ গ্রেফতারি পরোয়ানা তারা সাথে করে নিয়ে গিয়েছিল। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, দেখো, সন্ধ্যে 6:15 নাগাদ আমরা যেটা দেখলাম যে ভবানী ভবন থেকে সিআইডির গোয়েন্দাদের একটা টিম, তারা কিন্তু কানাল রোড নিউ আলিপুর এলাকায় থাকা এই যে সুমিত রায়ের বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছয় সিআইডির টিম। একেবারে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সুমিত রায়ের বাড়িতে তল্লাশির জন্য আসে সিআইডির গোয়েন্দারা, এবং সেই তল্লাশি অভিযান শেষে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিআইডি যারা গোয়েন্দারা এসেছিলেন তারা কিন্তু সুমিত রায়ের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং এক্ষেত্রে যে বিষয়টা তোমাকে জানাবো, যে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানাতে যে জমি দুর্নীতির মামলা হয়েছিল এবং যেখানে সুমিত রায়ের নাম সামনে উঠেছিল, সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই সেই তদন্তভার ইতিমধ্যেই সিআইডি হাতে নিয়েছে। এবং তদন্তভার হাতে নেওয়ার পরেই একেবারে সিআইডির গোয়েন্দা তারা কিন্তু অভিযান চালালেন। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে কানাল রোডের সুমিত রায়ের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে দীর্ঘ প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে সিআইডির অভিযান, অ্যারেস্ট ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এসে তারা তল্লাশি অভিযান চালালেন। এবং এখানে যখন 6:15 নাগাদ সিআইডির গোয়েন্দারা এসে পৌঁছন, বাড়িতে থাকা সুমিত রায়ের মায়ের সঙ্গে তারা প্রথমে কথা বলেন এবং তার পরবর্তীতে তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। এবং তিনতলা বাড়ির বিভিন্ন জায়গাতে কিন্তু সিআইডির তরফ থেকে দিন তল্লাশি অভিযান চালানো হয় এবং গোটা সার্চ অপারেশন এটা কিন্তু পুরোটাই সিআইডির তরফ থেকে ভিডিওগ্রাফিও করা হয়েছে। এবং সেই তল্লাশি অভিযান শেষে সুমিত রায়ের কিন্তু কোনো হদিশ তারা পেলেন না, এবং তার পরবর্তীতে সিআইডি যারা গোয়েন্দারা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। এই শালবনী থানার যে জমি দুর্নীতির মামলা, সেই জমি দুর্নীতির মামলাতে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে ইতিমধ্যে পূর্বে যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ গ্রেপ্তার করে এবং তারপরে সেখান থেকেই কিন্তু নাম উঠে আসে সুমিত রায়ের। এবং আমরা যেটা দেখেছিলাম যে গত 13ই জুন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে ভোর রাতে সিআইডি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু সুমিত রায়ের কোনো রকম কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। সুমিত রায়ের এই যে ক্যানাল রোডের যে নিউ আলিপুরের বাড়ি, এমনকি তার যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চলে পুলিশের তরফ থেকে, কিন্তু কোনো তল্লাশিতেই তার কোনো হদিশ পাওয়া যায়নি। এবং ইতিমধ্যেই কিন্তু সুমিত রায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন আগাম জামিন বা আইনি সুরক্ষা পাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই শালবনীর যে জমি দুর্নীতির মামলা, সেই মামলাতে স্পষ্টভাবে 10 দিনের মধ্যে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সিআইডি তদন্তভার হাতে নেয়, আর সেই তদন্তভার হাতে নেওয়ার পরেই কিন্তু আজ একেবারে সুমিত রায়ের এই যে নিউ আলিপুর এলাকায় থাকা ক্যানাল রোডের যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান, এমনকি অ্যারেস্ট ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এসে সিআইডির তরফ থেকে তল্লাশি অভিযান। যদিও সেই তল্লাশির সুমিত রায়ের কোনো হদিশ পাওয়া গেল না, এমনকি যেটা জানতে পারছি তার পরিবারের যারা সদস্য, তার মা বা অন্যান্য যারা রয়েছেন, তারাও কিন্তু সুমিত রায় সম্পর্কে কোনো তথ্য দিতে পারে। মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে কাকে লাগাবেন, সিআইডিকে লাগাবেন বা এনফোর্সমেন্টকে লাগাবেন, সম্পূর্ণভাবেই প্রশাসনের ব্যাপার। মুখ্যমন্ত্রীর ওপরে যে টার্গেট, তার বাড়ি যে রেকি হচ্ছে, বাড়ির ঘর বার জানলা সব, সেই ব্যাপারে সমস্ত শক্তি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপরে এই যে একটা কি বলবো উগ্রপন্থী হানা, জেহাদি হানা সারা পৃথিবীব্যাপী এবং রেড গ্যাং, সেটা দেখা উচিত। সুমিত রায়ের বিরুদ্ধে হয়েছে কিনা সেটা প্রশাসনের ব্যাপার, আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও বিজেপিকে তোপ দেখেছেন। তিনি বলেছেন যে আমাকে আটকানোর চেষ্টা হলে আমি আরো বেশি করে ঘুরে দাঁড়াবো। ঠিক এভাবেই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। শুনুন কি বলেছেন। ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন। তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াবো। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাকে যদি কোনোভাবে আটকানোর চেষ্টা হয় তাহলে দ্বিগুণভাবে ঘুরে দাঁড়াবেন। বিজেপিকে ঠিক এভাবেই চ্যালেঞ্জ ছুটছেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন চ্যালেঞ্জকে আপনারা কিভাবে ট্যাকেল করবেন, কিভাবে দেখছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? খেলাটাই তো নেই, তার ট্যাকেল করার কি আছে? ওনার পূর্বসূরীরা বলেছিলেন ঘুরে দাঁড়াবেন এক গুণ স্পিডে, তারপরে দেখা গেল শূন্য হয়ে গেল। এখন সিপিআই মুর্শিদাবাদে পরিণত হয়েছে, ওই দিকেই গতি। উনি বলেছেন দ্বিগুণ বেগে ঘুরে দাঁড়াবেন। তাহলে আর কি কি দেখতে হবে? এই নিয়ে গবেষণা হবে, যা হবে মানুষ দেখতে পাবে। মানুষের কাছে ওনার কোনো প্রতিষ্ঠা নেই,
উনি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত একটি শক্তি। ওনার আর কোনো কিছু নেই। মানুষ আর তৃণমূলকে চায় না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করাটা যে ভুল হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি পদে প্রমাণ করে দিয়েছেন। মানুষ ওনার সঙ্গে নেই, বাঙালি ওনাকে আর চাইছে না। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। ফেসবুক লাইভ হচ্ছে মনোলগ, মানে উনি যা বলবেন সেটা লোকে শুনবে। তো মনোলগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র ডায়লগের ওপর নির্ভরশীল। গণতন্ত্র ডায়লগের ওপর বেঁচে থাকে। বেনিতো মুসোলিনি ইলদুচে আর অ্যাডলফ হিটলার ফুয়েরা, তো ফুয়েরা আর ইলদুচে আর তারপর সততার প্রতীক। ইতিহাসের আশ্চর্য পুনরাভিনয় লেখা হয়েছিল 18th Brumaire of Louis Bonaparte, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। এই ফেসবুক লাইভগুলো আসলে ফার্স। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আবারও পিছিয়ে গেল ভবানীপুরের নির্বাচন সংক্রান্ত মামলা। প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। পাল্টা 4 সপ্তাহ সময় চাইলেন শুভেন্দুর আইনজীবী। তীব্র বিরোধিতা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2021-এর নন্দীগ্রাম নির্বাচন মামলার প্রসঙ্গ তুললেন কল্যাণ। 5 বছরেও ইলেকশন পিটিশনে মামলা শেষ হয় না, এটা কলকাতা হাইকোর্টের খারাপ ইতিহাস। নতুন ইতিহাস তৈরি করতে সাহায্য করুন, মন্তব্য কল্যাণের। কল্যাণের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। সব পক্ষকে নতুন করে নোটিশ দেওয়ার নির্দেশ। 6 সপ্তাহ পর ফের শুনানি। তৃণমূলের বিদ্রোহী শিবিরেও কিন্তু এবার বিদ্রোহ। জায়গাটা বীরভূম, এবং সেখানে কাজল শেখের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘনীভূত হয়েছে বলা যায়। তার কারণ বীরভূমের জেলা পরিষদের ডামাডোল, কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা। সে অনাস্থা প্রস্তাবে সই 19 জন তৃণমূল সদস্যের। অনাস্থা আনা 19 জন সদস্যই অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত। পালা বদলের পর ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন কেষ্ট কাজল। এক শিবিরে নাম লেখালেও তাদের মধ্যে যে দ্বন্দ্ব, চিরকালীন যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখনো মেটেনি। বীরভূম জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা আপনারা জানেন 52, তার মধ্যে 51 জনই তৃণমূল কংগ্রেসের। কিন্তু জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন 19 জন তৃণমূল কংগ্রেস সদস্য। তৃণমূলের বিদ্রোহী শিবিরেও এবার বিদ্রোহের মেঘ। বীরভূম জেলা পরিষদে ডামাডোল, কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা। জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন 19 জন তৃণমূল সদস্য। অনাস্থা আনা 19 জন সদস্যই অনুব্রত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। পালা বদলের পর ঋতব্রত শিবিরে এরা দুজনেই, মানে কাজল এবং কেষ্ট, দুজনেই নাম লিখিয়েছেন। আমি একটু ডিটেলে জানবো পরিস্থিতিটা আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, দেখো, একেবারে কাজল শেখের বিরুদ্ধে কিন্তু অনাস্থা প্রস্তাব এনেছে যে 19 জন তৃণমূলেরই কর্মী, তারা তৃণমূলের সদস্য জেলা পরিষদের। তারা বলছেন, তাদের মধ্যে একজন, অবশ্যই আমি ফোনে তাদেরকে যোগাযোগ করেছিলাম, একাধিক ব্যক্তি তাদেরকে ফোন করা হয়েছে এবং তাদের বাড়িতে যাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয়। একজন বলছেন যে এই যে 4 তারিখের পর জেলা পরিষদে আসা বন্ধ করেছেন কাজল শেখ, তিনি জেলা পরিষদের সভাধিপতি, তিনি না আসার কারণে কিন্তু একাধিক উন্নয়নমূলক কাজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে। তারা কাজ করতে পারছেন না, কোটি কোটি টাকা আসছে, সেটা ঘুরে চলে যাচ্ছে। সাধারণ মানুষের কাজ তারা করতে পারছেন না বলেই কাজল শেখকে এখান থেকে সরানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তারা মনে করছেন। আর সে কারণেই এই 19 জন তৃণমূল কংগ্রেসের এখানকার যারা প্রার্থী রয়েছেন বা এখানকার যারা কর্মী রয়েছেন, তারা বলছেন যে এখান থেকে কাজল শেখকে সরাতে হবে। আর সে কারণেই অনাস্থা প্রস্তাবে তারা সই করেছেন এবং সেই সই কিন্তু পড়ার পর সেই অনাস্থা প্রস্তাব ইতিমধ্যেই কিন্তু সেটা গৃহীত হয়েছে। এরপর মিটিং ডাকা হবে, সেই মিটিং এ উপস্থিত থাকবেন সমস্ত জেলা পরিষদের। কোনো কাজকর্ম এখন হয় না, জেলা পরিষদের সভাধিপতি অফিসে আসেন না, যার ফলে কোনো কর্মাধ্যক্ষও যান না, জেলা পরিষদ মেম্বারও কেউ যান না। জেলা পরিষদের স্থায়ী সমিতি কমিটির মিটিং গুলো হচ্ছে না। প্রচুর ফান্ডের টাকা এসেছে, সেগুলো পড়ে আছে, উন্নয়ন খাতে খরচ হচ্ছে না। অতএব আবার সেই উন্নয়নকে চালু করার স্বার্থে, বীরভূমের উন্নয়নকে অব্যাহত রাখার স্বার্থে বর্তমান যে সভাধিপতি আছে তাকে পরিবর্তন করা একান্তই দরকার। তাই জন্য অবস্থা অনুব্রত মণ্ডল কাজল শেখ বলে কোনো ব্যাপার নেই, কাজল শেখ আর চালাতে পারছে না। অতএব যেহেতু মানে অক্ষম, সেহেতু আমরা মানে সহযোগী নির্বাচন। কাজল শেখ তো জেলা পরিষদটাকে হজ হাউস বানিয়ে দিয়েছিল, নিজের কিছু লোক কন্ট্রাক্টর রেডি করে তাদেরকেই সমস্ত কিছু কন্ট্রাক্ট দিচ্ছিল এবং মোটা অঙ্কের টাকা সেখান থেকে তোলাবাজি করেছে। অনেক সনাতনী কন্ট্রাক্টর সেখানে কাজ করতে পায়নি।
এবং অনেকেই আছে যে তৃণমূলের সঙ্গে থেকেও যে মস্তান দাদাগিরি লুম্পেনদেরকে সামনে দাঁড় করিয়েছিল, সেখান থেকে আজকে যারা এসছে তারা মুক্তি চাইছে, কাউকে কোনো কথা বলতে দেয়নি। ওখানে অভিষেক ব্যানার্জি করেছে আর এখানে কাজল শেখ করেছে। তাই কাজল শেখের অত্যাচার, কাজল শেখের মানে সন্ত্রাস, এই সন্ত্রাস থেকে আজকে মুক্তি চাইছে। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে পুলিশ অপহরণ করেছে। বিস্ফোরক অভিযোগ তুলেন অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি কংগ্রেস যাতে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে না পারে, তাই ময়দানে পুলিশ। বিস্তারিত জানবো এই বিষয়ে, কথা বলবো আমার সহকর্মী মুর্শিদাবাদ থেকে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, অধীর চৌধুরীর অভিযোগটা ঠিক কি, আর এর পাশাপাশি জানতে চাইব পুলিশ বা প্রশাসনের তরফে কি কোনো এই অভিযোগের পাল্টা ব্যাখ্যা দেওয়া হয়েছে? দেখো, একদমই যে অভিযোগ যে ময়া গ্রাম পঞ্চায়েত লালগোলা সেখানে প্রধান গঠনের জন্য যখন যাচ্ছিলেন কংগ্রেসের 15 জন সদস্য, সেই সময় এক সদস্যকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। সেখানে অধীর চৌধুরী অভিযোগ তুলেছেন যে মূলত তাকে অপহরণ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে পঞ্চায়েত সদস্যকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে জানা যাচ্ছে যে ওই পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন তার স্বামী তাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। যে পঞ্চায়েত সদস্যের নাম কথা বলে কংগ্রেস অভিযোগ করেছে, সেই পঞ্চায়েত সদস্যের স্বামী সিভিক ভলেন্টিয়ারে কর্মরত লালগোলা থানায়। সেক্ষেত্রে তাদের পারিবারিক বিষয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। তবে বিরোধীরা, বিজেপি শিবির অর্থাৎ রাজ্যের শাসক দল, তারা কিন্তু এই অভিযোগ মানতে নারাজ এবং কংগ্রেস যে বিভিন্ন দুষ্কৃতীদের ঠাঁই দিচ্ছে এমনটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বেশ, ধন্যবাদ কৌশিক। এখন মুর্শিদাবাদ জেলায় আমরা দেখছি সরাসরি পুলিশ নিজেই সেই সন্ত্রাসে অংশগ্রহণ করছে। কারণ মুর্শিদাবাদে বিজেপির ফল ভালো হলেও বিজেপির কর্মী নেই, বিজেপির সেই শক্তি নেই যে তারা বিরোধীদেরকে রুখতে পারে। তাই সরাসরি পুলিশ আক্রমণে এবং সন্ত্রাসে নেমে পড়েছে। পঞ্চায়েত গঠনটা যাতে করতে না পারে কংগ্রেস, তার জন্য পুলিশ নিজে একজন মেম্বারকে নিজে অপহরণ করে নিয়ে চলে যাবে, যাতে সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। আমাদেরকেও আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের বিরুদ্ধে লড়বার কথা ভাবতে হবে, মানসিকতা নিয়ে আমাদেরকে নামতে হবে। জেলা জুড়ে আন্দোলন আমরা করতে থাকবো। পুলিশকে বলো পিলেট গান জোগাড় করে রাখুন, কারণ পিলেট গান তো চালাতে হবে। এখন তো পিলেট গানের বাজার চলে এসছে। অভিযোগটা করেছেন যে বহরমপুরে বিজেপির কোনো সংগঠন নেই, পুলিশ বিজেপির দলদাসে রূপান্তরিত হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মুর্শিদাবাদের অ্যান্টি সোশ্যালদের বিজেপি প্রত্যাখ্যান করেছে, আর সেই অ্যান্টি সোশ্যালদের গ্রহণ করছেন অধীরবাবু। আর উনি চাইছেন যে পুলিশ ওনাকে শেল্টার দেখ, অ্যান্টি সোশ্যাল সেন্টার দেখ। সেই শেল্টার পশ্চিমবাংলা পুলিশ এখন দেবে না। পাইকপাড়ায় সে মামলা মেটার আগেই বিতর্কিত জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ। তারপর যারা সেই ফ্ল্যাট কিনেছিলেন নোটিশ পেয়ে তাদের মাথায় হাত। তার কারণ গোটা বিষয়টাই বেআইনিভাবে হয়েছে। ক্রেতাদের অন্ধকারে রেখে ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ফ্ল্যাট ছাড়ার নোটিশ পেয়েছেন ক্রেতারা, মানে যারা সেখানে থাকতে শুরু করে দিয়েছিলেন, এবার তাদের মাথায় হাত। নোটিশ ছাড়াই উচ্ছেদ করার অভিযান। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই মুহূর্তে 3 থেকে 4 বছর আগে ফ্ল্যাট কিনেছি, এখন কোথায় থাকবো এ প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। বলছি আমি চলে এসেছি দাদা, আপনি কোন জায়গায়? নোটিশ কিছুই পাইনি আমরা। নোটিশ আমরা পাইনি, আমরা জানিই না কবে নোটিশ ওরা বার করেছে। নোটিশ দেয়নি আমাদেরকে। প্রমোটারই তো সব কিছু করেছে, প্রমোটার তো এখন ফোনই তুলছে না। প্রমোটার দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা তো এখানে থাকতামই আগে থেকে। এবার সেই পৈতৃক একটা বাড়ি ফ্ল্যাট হচ্ছে, যার টালি বাড়ি ছিল ফ্ল্যাট হচ্ছে, সেভাবে ফ্ল্যাট হচ্ছে, সেভাবে যেরকম সবাই নিয়েছে আমরাও নিয়েছি। এর কাছে কোনো নোটিফিকেশনই নেই। এবার যদি আগে থেকে আমরা জানতাম তাহলে তো আমরা কথা বলতাম, কি আমরা তো কথাই বলতে পারিনি। টালা ব্রিজের ওপর যে বাতিস্তম্ভ রয়েছে, সেই বাতিস্তম্ভে একজন যুবক উঠে পড়ে। তো চলছে বহু যুগ থেকে, কিন্তু আপনারা জানতেন? সেটা তো জানতাম, কিন্তু তারপরে ফ্ল্যাট হওয়ার পর এতদিনে তো কিছু আর হয়নি।
যদি এত দিনে যদি এটা হতো তাহলে তো নিশ্চয়ই আমরা কেউ এই ফ্ল্যাটে ঢুকতাম না। আর যদি প্রথম থেকেই যদি সেই জিনিসটাই চলতো যে না এটা হতে দেওয়া যাবে না, এটা ইনলিগাল, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমরা এখানে ঢুকতাম না। তাহলে নিশ্চয়ই এতগুলো লোক যারা কিনেছে তারা নিয়ে ঢুকতো না। 25 লাখ টাকা নিয়ে চলে গেছে, বলেছে যে এটা করবে, এটা যে বিল্ডিং করবে এটা বলেছিল। 25 লাখ টাকায় কটা ঘর দেবে বলে? আমাদের 16 জন ঘর, মানে সবাই মিলে আমরা কম বেশ করে টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, কেউ 1 লাখ দিয়েছে, কেউ 2 লাখ দিয়েছে। 16 জন মিলে 25 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, আর উনি করে দেবে বলেছিল, এখন ফোনও তুলছে না, কিছু না, সুইচ অফ। ফ্ল্যাটটা এতদিন হয়ে গেল, হওয়ার পরে এসে বলছে তোমরা ইনলিগাল কিনেছো কেন বলে ভাঙচুর করছে। যখন ফ্ল্যাটটা হয়েছে, যখন বাইরে আদার্স লোক এসে কিনতে আসছিল তখন বলেনি কেন যে এটা ইনলিগাল বিল্ডিং, তোমরা কেনো না? তখন কোথাও ছিল না। এখন হুট করে এসে ওনারা বলছেন যে বিল্ডিং খালি করো, আর কোনো নোটিশ ছাড়া আজকে হঠাৎ এসে বিল্ডিং খালি। দেখতেই পাচ্ছেন কারোর কোনো জিনিস নেওয়ানো নেই, যে আগে থেকে সবাই জানতো যে কোনো রকম নোটিশ নেই, কোনো রকম নোটিশ ছাড়াই এটা ভাঙতে এসেছে। প্রমোটার চোর একখানা। ফোন কেন? কোথাও নেই, প্রমোটার কোনো বার্তাই নেই। আর আমরা ওনার জন্য আমাদের সাধারণ মানুষের এই অবস্থা দেখতে পাচ্ছেন। সেই কেস চলা জমির ওপর ফ্ল্যাট হলো, তখন আপনারা আপত্তি করেননি? আমরা কর্পোরেশনে জানিয়েছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। প্রমোটারকে বলেছিলেন যে ভাই তুমি করছো কি করে, আমার কেস চলছে, তুমি জানো কি, তুমি কি জানো না? ওসব একবার কথা হয়েছিল, বলতে হ্যাঁ আমি জানি। তো ওই সময় দিনকাল আলাদা ছিল, সে কিছু করেনি না, সেটা সব তো ইলিগাল হয়েছে। আমি কর্পোরেশনে কেএমসিতে 6 মাস আগে আমি একটা আরটিআই করেছিলাম, ওইটাতে ওরা লিখে দিয়েছে কি নো স্যাংশন প্ল্যান হ্যাজ বিন ইস্যুড টু দিস বিল্ডিং। ওরা কিভাবে কি করেছে ব্যাকডোর, সেটা আমি কি করে বলতে পারবো? ইলেকট্রিসিটি এলো কি করে, ওয়াটার কানেকশন এলো কি করে, যেটা বিল্ডিং করতে গেলে ফার্স্ট প্রায়োরিটি হয়? সব ইলিগাল এসছে। অবাক আছে, সেই তো অর্ডারটা নিয়ে তখন তো আমি এসছি খালি করাবার জন্য। আরে তো ঝামেলা করছে এরকম বলছে। ওরা তো ওরা বলছে প্রমোটার কিছু বলেনি আমাদের। তো ওটা প্রমোটার বলেনি, তো ওরা তো পয়সা প্রমোটারকে দিয়েছে, যাকে দিয়েছে। তো ওরা জানে না কি যদি ওদের কোনো কাগজ না দিয়ে থাকে কি করে একটা লোক নেবে, সেটাও তো আপনি ভাবুন। তারা কিন্তু তাদের অভিযোগ তুলে ধরছেন, তারা এই মুহূর্তে অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন। পাইকপাড়ার মামলা মেটার আগেই বিতর্কিত জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রির অভিযোগ, ক্রেতাদের অন্ধকারে রেখে ফ্ল্যাট বিক্রির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ঠিক আছে, মাল নিয়ে যাচ্ছে। আপনারা নতুন ভাবে প্রচার করছেন, প্রচারিত হচ্ছে, তাই এইভাবে মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে ভারত পশ্চিমবঙ্গের মানুষ। যেটা গত শুধু 15 বছর বলবো না, এটা সিপিএম এর ওই লাস্ট দুবারের টার্ম থেকেই এটা শুরু হয়েছে, যেটা আজকে ভয়াবহ ভাবে মানুষের সামনে আছে। একটুখানি ভুলের জন্য আপনাদের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পাইকপাড়াতে বিতর্কিত জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রির অভিযোগ, ক্রেতাদের অন্ধকারে রেখে ফ্ল্যাট বিক্রি করেন প্রমোটার, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। ফ্ল্যাট ছাড়ার নোটিশ পেয়েছেন, আর পেয়েই মাথায় হাত বাসিন্দাদের। নোটিশ ছাড়াই উচ্ছেদ করার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 3-4 বছর আগে ফ্ল্যাট কিনেছি, এখন থাকবো কোথায়, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গোটা জীবনের সঞ্চয় লগ্নি করে তারা ফ্ল্যাটে থাকছেন, এখন নোটিশ পেয়ে তাদের মাথায় হাত। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্থানীয় বিধায়ক রিতেশ তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি। রিতেশবাবু, আমরা দেখাচ্ছি কিছু মানুষ তারা তাদের জীবনের সঞ্চয় লাগিয়ে সেই ফ্ল্যাটে উঠেছিলেন, এবার তারা নোটিশ পেয়েছেন। তারা বলছেন 3-4 বছর আগে ফ্ল্যাট কিনেছি সর্বসঞ্চয় দিয়ে, এবার কোথায় যাব? এবার তাদের যাওয়া উচিত তৃণমূল কংগ্রেসের অফিসে, আনোয়ার খানের বাড়িতে, অতীন ঘোষের বাড়িতে, ববি হাকিমের বাড়িতে তাদের যাওয়া উচিত। কারণ তারা যে ফ্ল্যাটটা কিনেছেন, সেই ফ্ল্যাটটা ঠিকা জমির উপরে বিল্ডিংটা তৈরি হয়েছে, ঠিকাটা যার নামে আছে তাদেরকে তৃণমূল কংগ্রেস নেতারা মেরে ধরে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। অতীন ঘনিষ্ঠ আনোয়ার খান, তার 2 সাগরেদ সোহেল এবং রিঙ্কু, এরা মিলে ওই বাড়িটা বিল্ডিংটা বানিয়েছে। 2,500, 3,000, 4,000 টাকা করে গরিব সাধারণ দরিদ্র মানুষ তারা কম পয়সায় বাড়ি পাচ্ছে বলে তারা কিনেছে। তারা জানতো না যে আমি যেটা কিনছি আদৌ এটা ঠিক না বেঠিক। তো স্বাভাবিকভাবে যারা কিনছে তারা যদি কোনো ফ্ল্যাট কিনতে গেলে তারা যদি সার্চিং না করে,
তারা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি যদি না করায়, তারপরেও তারা টাকা পয়সা দিয়ে যদি কিনবে, তো তাদের তো জীবনে কষ্ট হবেই। যদি বলেন এর জন্য দায়ী কে, এর জন্য সব মানে সরকারি হিসেবে কলকাতা কর্পোরেশন দায়ী, ববি হাকিম দায়ী, অতীন ঘোষ দায়ী, এবং তার থাকরে দায়ী আনোয়ার খান, আর এরা যারা বিল্ডিংটা বানিয়েছে তারা দায়ী। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। পাইকপাড়া এলাকার 1/B উমাকান্ত সেন লেনে উচ্ছেদ অভিযানে পুলিশকে নামার সঙ্গে সঙ্গে বাধার মুখে পড়তে হলো। এই যে বহুতল রয়েছে, এই বহুতলে মূলত উচ্ছেদ করতে আসে পুলিশ। পুলিশের তরফ থেকে বলা হয় যে আদালতের নির্দেশ রয়েছে এবং সেই জন্য এখানে যারা মূলত থাকেন তাদের সরে যেতে হবে। কিন্তু এখানে যারা আবাসিক তারা বলেন যে তারা এখান থেকে সরবেন না, তার কারণ তারা এই যে উচ্ছেদের সম্পর্কে কিছুই জানেন না। আর বেশ কিছু আবাসিক তারা বলে যে তাদের সময় না দিলে তারা এখান থেকে সরতে পারবেন না। যদিও মালিক পক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে কেস কোর্টে চলছিল তা ইতিমধ্যেই তারা জয়লাভ করেছেন, যে স্বাভাবিকভাবেই এই জমি ফাঁকা করে দিতে হবে। সব মিলে এখানে যারা দোকানদারি করতেন তারা বলছেন যে তাহলে তারা পরবর্তীকালে জীবনকাল কিভাবে চালাবেন, তার কারণ এখানে যে জমি বা যে ফ্ল্যাট কেনা হয়েছে সেটা লিজ আকারে তারা একেবারে যে লিজ কপি তারা হাতে পেয়েছেন এবং যারা এখানে শরিক ছিলেন তাদেরও বেশ কিছু টাকা প্রমোটারকে দেওয়া হয়েছে। কিন্তু উভয় পক্ষেরই একটা অভিযোগ যে প্রমোটার এখনও পর্যন্ত বেপাত্তা, নির্বাচনের ফলাফলের পরই প্রমোটারকে আর দেখা যায়নি। স্বাভাবিকভাবেই চিতপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। শামীমের জঙ্গি মডিউলে আরো বেশ কয়েকজন জড়িত। উত্তর হাওড়ার বেশ কয়েকজনকে চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে, দাবি রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের। এদের ধরতে পারলে প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার হবে। আদিত্য সিং এর মতন কলেজ ছাত্রদের অ্যাকাউন্টে 30 লাখ টাকা রয়েছে। বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের। টাকার জন্য এরা দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করছে, অভিযোগ মন্ত্রী। পাকিস্তান থেকে একজন নিজেকে জঙ্গি প্রমাণিত করার জন্য আমাকে অনেকগুলো ফটো ভিডিও পাঠিয়েছে যে ও কি কি করেছে বা ওর সংস্থা কি করেছে। তার মধ্যে একটা ইস্যুও বলেছিল যে সিএম এর পিএকে ও মেরেছে। ও আমার কাছে একদিন হঠাৎ করে বলছে 5 কোটি টাকা দাও তাহলে তোমাকে ক্ষমা করে দেবো। আমি ওকে জিজ্ঞেস করলাম কেন ক্ষমা করবে, আমি কি করেছি? আর এই 5 কোটি টাকা আমি কোথা থেকে দেবো, আমি তো 5 কোটি একসঙ্গে দেখিনি। চিন্তার বিষয় আছে যে সে পাকিস্তানে আছে, সে পাকিস্তান থেকে আমাদের এখানকার লোককে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। আদিত্য সিং খুব গরিব ঘরের ছেলে, তার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, এটাও খবর পেয়েছি। আপনি কল্পনা করুন তো, আমরা কি মানে টাকার জন্য সব কিছু বিক্রি করে দেবো, দেশের সুরক্ষা বিক্রি করে দেবো? আমার কাছে কিছু ইনপুট আছে, আমি লোকাল পুলিশকে জানিয়েছি যে আমার এলাকায় কিছু লোক আছে যারা এই ধরনের বিদেশি লোকেদের সঙ্গে যোগাযোগে থাকে, তাদের জন্য কাজ করে। না হলে হঠাৎ করে একটা লোকের কাছে এত পয়সা আসে কোথা থেকে, এত আর্মস অ্যামুনিশন আসে কোথা থেকে? আমি তো বলছি যে গভর্নমেন্টকে, আর আমি পুলিশকেও বলবো, কিছু লোকের উপর আমাদের সন্দেহ আছে, তাদেরকে সার্চ করলে এখান থেকে অনেক বেআইনি অস্ত্র পাওয়া যাবে।